সুযোগই থাকে না। আমরা আমাদের মহিলাদেরকে কি করছি, আমরা বলছি যে না তারা কাজ করবে না, ঘরে বন্দি থাকবে। অথচ আজকে আমার দেশ কিন্তু এগিয়ে গেছে, উন্নয়নের দিকে ধাবিত হয়েছে, যখন আমরা দেখি বিভিন্ন সেক্টরে মেয়েরা কাজ করছে এবং তারা যথাসময় সাজিয়ে হচ্ছে এবং যথাযথভাবে কাজগুলি করছে। সে তুলনায় আমি আমার অফিসের কথা বলতে, আমাদের নারী কর্মীরা কিন্তু যথাসময় অফিসে আসেন, ঠিক মতো কাজ করে, কিন্তু অন্যরা কিন্তু করে না। পুলিশ এসে আড্ডা মারতে বাইরে চলে যান, কেউ ওই কাজ আছে বলে চলে যান, এসব নানা অজুহাত তৈরি করে। তো সেখানে আমরা সাংবাদিকরা কিন্তু এইখানটা আমরা অনেক আঘাত করেছি। আমরা আমাদের নারী সমাজকে এগিয়ে নেওয়ার জন্য, আমাদের শিশুদের রক্ষা করার জন্য কিন্তু আমরা গণমাধ্যমের কাজগুলি এগিয়ে গেছি। এবং গণমাধ্যম নয়, গণমাধ্যমের বিষয়গুলির সামনে আনার পরে প্রশাসন কিন্তু গুরুত্ব দিয়েছে। আজকে কিন্তু দেশে দেখুন শিশু মৃত্যুর হার, নারী মৃত্যুর হার কিন্তু অনেক কমেছে। এবং আমরা আমাদের বাল্যকালে দেখেছি আমাদের মা খালাদেরকে সন্তান হলে একটা অন্ধকার ঘরে রাখা হতো এবং তুষের আগুন দিয়ে রাখা হতো, হ্যাঁ, অথচ সবটাই ছিল হাইজেনিক এবং শরীরের জন্য, মায়ের জন্য, সন্তানের জন্য ক্ষতিকর। এবং কি বাচ্চাকে দুধ মধু খাওয়াতে হচ্ছে, মধুটা যে কি ক্ষতিকর একটা বাচ্চার জন্য, সদ্যজাত শিশুর জন্য, এগুলিকে আমরা আমাদের পূর্বপুরুষরা জানতো না। যে কারণে আমরা দেখেছি আমাদের পূর্বপুরুষদের সময় নারী মৃত্যুর হার অনেক বেশি ছিল, অনেক বাচ্চা অকালেই মরে যেত, চলে যেত। এখন কিন্তু আর তা হচ্ছে না। এখন আমরা জানি যে কিভাবে কি করতে হবে। প্রসূতি মাকে আমাদের সময় আমাদের পূর্বপুরুষের মা খালারা কিন্তু প্রসূতি মাকে কম খাওয়াতো, যে বেশি খেলে বাচ্চার ওজন বেড়ে যাবে, প্রসবের সমস্যা হবে। কিন্তু পুরোটাই ছিল অজ্ঞতা। সে অজ্ঞতা থেকে কিন্তু বেরিয়ে আসার পরটা গণমাধ্যমে করে দিয়েছে। গণমাধ্যমে অনেক লেখালেখি হয়েছে বলে মানুষ জানতে পেরেছে, সচেতনতা হয়েছে। আমরা অনেক, এই যে করোনা কালে কি ব্যবহার করতে হবে, কি করতে হবে না, এগুলো মানুষ জেনেছে তো গণমাধ্যম থেকে, এবং আমরা লেখালেখি করেছি বলে জেনেছে। এবং বিভিন্ন হাসপাতালে যে অস্বাস্থ্যকর অবস্থা এবং স্বাস্থ্য সেবা যে নেই, এগুলো কিন্তু গণমাধ্যম তুলে এনেছে। শাহেদের রিজেন্ট হাসপাতালের কাহিনী কিন্তু গণমাধ্যমে এনেছে। আবার দেখা গেছে গণমাধ্যমের অনেকের সাথে শাহেদের সম্পর্ক ছিল এবং সেই সুবাদে শাহেদ সমাজে স্থায়ী করে নিয়েছিল। শুধু নয়, অনেক প্রতারণার সুযোগও নিয়েছে। এরকম অনেক শাহেদ কিন্তু আমাদের সমাজে গজিয়ে গেছে, যারা অনেকে সব পত্রিকা বের করে, সম্পাদক হয়, 2 লাইন লিখতে জানে না, পড়াশোনা জানে না, এমন অনেক পত্রিকার আমি নাম উল্লেখ করছি না, আমরা জানি, চিনি তাদেরকে, কারণ আমরা তো জানি কে লিখতে জানে, কে লিখতে জানে না। তারা টেলিভিশনের মালিক হয়ে গেছে এবং সেগুলি নিয়ে তারা নানা রকম ছড়ি ঘুরাচ্ছে, সমাজে নানা প্রতারণা করছে, অপরাধ করে যাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আমাদের গণমাধ্যম হয়েও আমরা গণমাধ্যমের এই দুশ্চরিত্রগুলি কিন্তু সামনে তুলে আনছি। আজকে দেখেন ফেনীতে নারী সাংবাদিকদের বিকাশ ঘটেনি। অনেক বিখ্যাত সাংবাদিক বেরিয়ে আসছেন, কিন্তু নারীরা সে অর্থে বেরিয়ে আসেননি, কারণ তাকে বেরিয়ে আসার সুযোগ দেওয়া হয় না। এই ফেনীতে সাংবাদিকতার ক্ষেত্রে তো আমার ধারণা ছিল যে অনেক শিক্ষিত মহিলা রয়েছেন, অনেক জ্ঞানী মহিলা রয়েছেন, তারা অন্তত বেরিয়ে আসবেন। সে সুযোগটা আপনাদের করে দিতে হবে, কারণ সমাজ ভারসাম্য না থাকলে সমাজ তো একদিকে ঝরে যাবে। ভারসাম্যতেই তো আসল জিনিস। মানুষ যেমন ভালো মন্দ মিলিয়ে আমরা তার ভালো দিকটাকে সামনে আনতে চাই, আর আমরা চাই যে তার মন্দ দিকগুলো আস্তে আস্তে অপরিহার্য হয়ে যাক, মুছে যাক। তো সেই জায়গায় আমরা মনে করি আমাদের নারীকে শুধু পণ্য হিসেবে দেখাটা আমাদের ঠিক হবে না। আমাদের বিজ্ঞাপনগুলিতে নারীকে যথেচ্ছভাবে ব্যবহার করা হয় এবং এইটা আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর, নারীর জন্য অবমাননা বৈকি। আমরা দেখেছি যে মেয়েটাকে আগুনে পুড়িয়ে মারা হলো, আজকে মেয়ে বলে তাকে অবলীলা মেরে ফেলতে পেরেছে, এবং সেখানে কি করল, এবং সেটা ধামাচাপা দেওয়ার সমস্ত চেষ্টাই হয়ে গিয়েছিল এবং প্রায় ধামাচাপাই পড়ে গিয়েছিল। যদি আমাদের গণমাধ্যমগুলো এটাকে তদন্ত করে, অনুসন্ধান করে জিনিসটি বের করে না আনতো, তাহলে কি দাঁড়াতো? এরকম আরো হত্যাকাণ্ড হতো। এবং জিনের আছর, ভূতের আছর বলে অনেক নারীকেও তারা হত্যা করেছে, খুন করেছে, এসব হচ্ছে, এখনো গ্রাম বাংলায় হচ্ছে। আমরা এমনও দেখেছি ফেসবুকের কারণে যে কাছের মধ্যে বেঁধে রেখে নারীকে নির্যাতন করা হচ্ছে। এই জিনিসগুলো আমরা মনে করি গণমাধ্যমে আমরা যারা আছি, আমরা বিবেকবান, আমাদের বিবেক বুদ্ধি আছে, আমরা আমাদের সমাজকে এগিয়ে নিতে চাই। কারণ সাংবাদিকের একটা সামাজিক দায়বদ্ধতা আছে, সংবাদপত্রের যেমন আছে, সাংবাদিকেরও আছে দায়বদ্ধতা আছে বলেই আমরা সমাজের যে জায়গায় অসঙ্গতি, যে জায়গায় অনিয়ম, অনাচার, এগুলিকে তুলে আনি। কেন আনি? যেগুলি যাতে প্রতিকার হয়, এবং সেই প্রতিকারটাই তো
আনা মানে কি আমি তো সামাজিক দায়িত্ব পালন করছি। অন্য যে কোনো পেশার চেয়ে আমাদের সাংবাদিকতা পেশাটা একটু বিশেষায়িত পেশা। পুলিশ তার চাকরি অংশ হিসেবে মিছিলকারীকে পেটাচ্ছে অথবা মিছিলকারীকে যাওয়ার পথ করে দিচ্ছে, কিন্তু আমরা কিন্তু সে পুলিশ নই, আমরা কিন্তু সাংবাদিক। আমরা সব ঘটনাগুলিকে তুলে আনি, সেখানে যেই করুক, আমার ভাইও যদি অপরাধী হয় আমার উচিত হবে সেটাকে সামনে আনা। আমাদের সাংবাদিকদের এখন একটু ক্ষতিকর দিক হয়ে গেছে করোনা কালটা। আমরা জানি যে আমরা করোনা পূর্ব যে জীবনযাপন করেছি এখন কিন্তু সেটা সম্ভব না। আমাদেরকে করোনার সাথে বসবাস করতে হবে। আজকে আমরা যেভাবে মাস্ক ব্যবহার করছি, হয়তো আমাদের ভবিষ্যৎ বংশধররা জানবে যে নাক মুখ নাক ঢেকে রাখতে হয়, এটা ঢেকে রাখার জিনিস, এবং সেটা হয়তো কখন শেষ হবে জানি না, কিন্তু আমাদের কিন্তু সেভাবেই চলতে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে তো ইতিবাচক দিক এসেছে। অত বহু জায়গায় আমরা স্বাস্থ্য সচেতন হয়েছি, খাদ্য পুষ্টি বিষয়ে সচেতন হয়েছি, এবং কি খেতে হবে কি খেতে হবে না এই জিনিসগুলো স্পষ্ট হয়েছে। আমরা অনেক কিছু হারিয়েছি, অনেক কিছু আমাদের পরিবর্তন হয়ে যাচ্ছে। আবার আমাদের নিষ্ঠুর অমানবিকতার চিত্র ফুটে উঠেছে। বাবা মারা গেছে করোনায়, সন্তান তার লাশ দাপন করতে চায়নি, পিতার মুখটিও দেখতে চায়নি। এরকম হয়তো স্বাস্থ্যবিধির কথা বলবেন আপনি, কিন্তু এটা তো যদি আমি ভাবি যে পিতাকে দেখতে না যাওয়া একটা অমানবিক কাজ, এবং সেটা বোধ ভুল হবে না। এবং এই নির্মমতা আমাদের মধ্যে বসবাস করেছে। তারপরে যে বড় ক্ষতিটা আমাদের রয়েছে, আমাদের মানসিক স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে। আমাদের অনেকের মেজাজ কিটকিটে হয়ে গেছে, এবং যারা ঘরে ছিলেন দীর্ঘ সময় তাদের আচরণের মধ্যে অনেক পরিবর্তন আসছে, এবং সেখানেও দেখা যাচ্ছে নারী নির্যাতন বেড়েছে এই করোনা কালে। এবং এটি অনেকগুলি সংবাদপত্রে আসে না, কারণ গৃহবিবাদ তার পত্রিকার নিউজ হতে পারে না সেভাবে, কিন্তু যখন খুন হয় আহত হয় তখন হয়তো নিউজ হয়, কিন্তু বিবাদ বিসংবাদ কিন্তু বাড়ছে। এটার কারণ হচ্ছে মানসিকভাবে প্রত্যেকটি লোকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, এবং যারা করোনা আক্রান্ত হয় তাদের সবচেয়ে দুর্বল দিক হচ্ছে তাদের মানসিকভাবে ভেঙে পড়ে। এই জায়গায় যদি তাকে মানসিকভাবে সহায়তা করা যায়, মানসিক সাহস যোগানো যায়, সেই লোকটি বেঁচে যায়। যেমন আমাদের তথ্য সচিব কামরুনার করোনা আক্রান্ত হয়েছিল, আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি খুব মানে ভয়াবহ ঝুঁকির মধ্যে মনে হয়েছে নিজেকে? বলে যে আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। প্রধানমন্ত্রী আমাকে ফোন করে বললো যে তোর কিছুই হয় না, তুই সুস্থ হয়ে যাবে। বলে যে এরপরে আমি একটু চাঙ্গা হয়ে উঠলাম। এই যে মানসিকভাবে চাঙ্গা হয়ে ওঠা, এটাই আমার মনে হয় করোনা রোগীর জন্য সবচেয়ে বড় দরকার। আর আমরা যদি বলি যে এই তো হয়েছে আর তো বাঁচবি না, তাহলে কিন্তু সে মানসিকভাবে ভেঙে পড়ে। আমাদের অধিকাংশ অসুখ বিসুখ কিন্তু মানসিক মানসিক স্বাস্থ্য যার ভালো থাকে তার কিন্তু অন্যান্য অসুখ বিসুখ হতে পারে না। এবং আমাদের এই সমাজে এখন এই মানসিক স্বাস্থ্যের যে অবনতি ঘটেছে সেটা নিয়ে কিন্তু আমরা সেভাবে ভাবি না, সেভাবে পরিচর্যা করছি না, আমাদের লেখালেখি তো সেগুলো আসেনি। আমরা অবশ্যই আমাদের যে প্রশিক্ষণগুলি সেখানে মানসিক স্বাস্থ্য নিয়ে একটা কোর্স রেখেছি, হয়তো সব জায়গায় যায়নি, পৌঁছতে পারিনি, কিন্তু আমরা ই লার্নিংয়ে রেখেছি। আমরা ঢাকায় যে কটি ওয়েবিনার করেছি বিভিন্ন যে বিভাগ, জেলা উপজেলার সাথে, সেখানে আমরা মানসিক স্বাস্থ্যটাকে খুব গুরুত্ব দিচ্ছি। বিশেষ করে আমাদের সাংবাদিকদের মানসিক স্বাস্থ্য তো খুব দরকার, কারণ আমাদের সাংবাদিকরা এই করোনাকালে সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত, ক্ষতিগ্রস্ত, মানসিকভাবে ভেঙে পড়ার মতো অবস্থা হলেও তারা কাজ করে যাচ্ছে। একদিকে চাকরির অনিশ্চয়তা বেড়েছে, বেতন পাওয়া যাচ্ছে না, ছাঁটাই হচ্ছে, এবং নানা দিক থেকে নিউজ করার ক্ষেত্রে সহযোগিতা পাওয়া যাচ্ছে না। একটা সাংবাদিক এতগুলি চাপ নিয়ে কাজ করছে, এটা তো ভয়াবহ ব্যাপার। তারপরে যে কিন্তু কাজ করে যাচ্ছে নিরন্তর, এটাই সবচেয়ে আমাদের বড় ব্যাপার, যে আমাদের সাংবাদিকরা আর যাই হোক ভেঙে পড়েনি, হতাশ হলে হতাশাকে লালন করছে না। আপনারা জানেন হতাশা করে করে একটা মানুষকে ধ্বংস করে দিতে পারে, সেখানে কিন্তু আমাদের সাংবাদিকরা সেভাবে হতাশ হয়নি, তারপরে লড়াই করছে। এটা এক ধরনের যুদ্ধ। এবং আমাদের সাংবাদিকরা তো জানেন যে আমাদের কাজ কোনো পূর্ব নির্ধারিত নয়, প্রতিদিন নতুন নতুন বিষয় আসে, নতুন নতুন বিষয়ের পরীক্ষা দিতে হয় আমাদের, নতুন নতুন ঘটনা এসে যায়, একটি ঘটনা রেশ মিলাতে মিলাতে আরেকটি ঘটনা এসে যায়, এবং আমাদের নানা মধ্যে সম্পর্কিত হতে হয়। তো সেখানে আমরা এত চাপ সহ্য করে কিন্তু কাজ করে যাচ্ছি। আর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ, আমরা মনে করি করোনা কালে আমাদের শিশুরা সবচেয়ে আরো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে, তাদের মানসিক স্বাস্থ্য কি দাঁড়াবে আমরা জানি না, এগুলো তো ভালো করে বুঝতে পারবো।
একটা শিশু বিকশিত হতে পারছে না, খেলাধুলা করতে পারছে না, ঘরের মধ্যে বন্দি থেকে টেলিভিশন দেখা, ফেসবুক দেখা, গেম খেলা, এই যে একটা ভার্চুয়াল জগতের মধ্যে সীমিত হয়ে গেল তার জীবন, সে কিভাবে বিকশিত হবে? তার মানসিকভাবে বেড়ে ওঠা, সুকুমার বৃত্তির চর্চা করা সবটাই বন্ধ হয়ে গেল। এবং তার স্কুল নেই, কলেজ নেই, শিক্ষা প্রতিষ্ঠানে আসা যাওয়া করা, বন্ধু বান্ধবদের সাথে মেলামেশা করার মধ্যে তো একটা শিশু বেড়ে ওঠে। কিন্তু সেই শিশুগুলো কিন্তু কি দাঁড়াবে? আজকের যে করোনা কালের যে শিশুরা গৃহবন্দী রইল, তারা ভবিষ্যৎ কি দাঁড়াবে সেটা নিয়ে আমি খুব শঙ্কিত, যে তারা কিভাবে বিকশিত হবে। কারণ কেউই তো তাদেরকে সেভাবে মানসিক সহায়তা দিতে পারছে না। এবং এই করোনা কালে নারীরা সবচেয়ে বেশি পরিশ্রমী হয়ে উঠছে, তাকে ঘর সামলাতে হচ্ছে ভালোভাবে, এবং পুরো পরিবারটা যখন ঘরে থাকে তাকে খাদ্য যোগান থেকে আরম্ভ করে সবটাই করতে হচ্ছে, পরবর্তী দিনে খাবারের চিন্তা করতে হচ্ছে, শিশুর স্বাস্থ্যের কথা চিন্তা করতে হচ্ছে, স্বামীর স্বাস্থ্যের কথা চিন্তা করতে হচ্ছে। কিন্তু সেই নারীরা কি সে পরিমাণ মর্যাদাটুকু পাচ্ছে না। আজকে আমরা গৃহস্থলের কাজে নারীদের যেভাবে ব্যবহার হতে দেখি, সে ব্যবহারের যদি একটা অর্থমূল্য দাঁড় করানো যেত, তাহলে আমাদের জিডিপির হারও বাড়ত। কিন্তু আমরা সেগুলিকে গুরুত্ব দিই না। নারীর প্রতি যেরকম মাকে ভালোবাসে, কিন্তু যখনই রাস্তাঘাটে ইপটিজিং হয়, তখন কিন্তু সেই যারা ইপটিজ করে তারা কিন্তু মনে রাখে না যে তার ঘরে একটি বোন রয়েছে, মা রয়েছে। এই মানসিকতা এক ধরনের বিকৃত মানসিকতা, এই সমাজের মধ্যে এগুলো কিন্তু বেড়ে উঠছে। এই মানসিকতাকে পরিহার করার কাজটা আমাদের করতে হবে, কারণ গণমাধ্যমে পারে সেখানে সচেতন, এবং সেটা হয়েছে। এই ধরুন বাল্য বিবাহ রোধের প্রধান কাজটা কিন্তু গণমাধ্যমে করেছে। যখনই কোথাও বাল্যবিবাহ হয়েছে সেটা সংবাদপত্রে এসেছে, তারপরে টনক নড়েছে প্রশাসনের। আজকাল অবশ্য সেই কারণে অনেক জায়গায় প্রশাসন খবর পাওয়ার সাথে সাথে বাল্যবিবাহ রোধ করছে। এবং এই করোনা কালে সবচেয়ে যে ভয়াবহ হচ্ছে, যে মেয়েটি স্কুলে যাচ্ছে না, বাড়িতে বসে আছে, অতএব তাকে দ্রুত বিয়ে দেওয়ার একটা প্রবণতা হচ্ছে। এবং যে কারণে আমার তো ধারণা, আমরা যদি পরিসংখ্যান করি, এই করোনা কালে সবচেয়ে বেশি বাল্যবিবাহের ঘটনা ঘটেছে, এবং প্রশাসন সেখানে কোনো বাধা দিতে পারছিল না। কারণ এই নানা রকম ঝুঁকির কারণে সম্ভব হচ্ছে না। বাবা মনে করছে যে মেয়ে ঘরে বসে থেকে অলস হয়ে যাচ্ছে, পড়াশোনা করছে না, তার চেয়ে বিয়ে দিয়ে দাও, অর্থাৎ সংসারের দিকে তুলে দেওয়া হচ্ছে। এবং এই ঘটনাগুলির ভবিষ্যৎ কি দাঁড়াবে এখন থেকে যদি না পাবে, তাহলে সমস্যা হবে। আমাদের যারা সাংবাদিক আছেন তাদের এগুলো অনুসন্ধান করতে হবে এবং খোঁজ দিতে হবে যে কি দাঁড়িয়েছে। এবং আপনি মর্গের ঘটনা আমাদের কয়েকদিন আগে পড়েছেন, ঢাকায় মর্গের কি বিভৎস ঘটনা ঘটেছে। অপ্রশিক্ষিত লোক দিয়ে মর্গ চালানো হচ্ছে, অথচ দেখেন একটি লাশের ময়নাতদন্তের রিপোর্টের উপর নির্ভর করছে বিচারটি। সেখানে ময়নাতদন্তের জায়গাটাই দুর্বল, অপ্রশিক্ষিত লোক। শুধু ঢাকায় কেন, আমার তো মনে হয় আপনি যদি ফেনীর মর্গের খোঁজ দেন, সেখানেও দেখবেন একই অবস্থা। হ্যাঁ, এবং একই অবস্থা সব জায়গাতেই। কেউ মানে যেহেতু কোথাও কোনো জবাবদিহিতা নেই, এবং সবাই দায়সারা হচ্ছে কাজ করে কোনো রকম ই করে, পুলিশের রিপোর্ট অনেক সময় বায়াস দেয়, আবার অনেক সময় দায়সারা গোছের দেয় যে একটা রিপোর্ট দিতে হবে, দিয়ে দিচ্ছে। কিন্তু এখানে যেটা পরিশ্রম করে সত্যিকার ঘটনা তুলে আনবে, সেটা হয় না। আমাদের সব জায়গায় এরকম অনিয়ম, অবিচার এসব চলছে। এগুলি দূর করার দায়িত্ব আমাদের সাংবাদিকদের। সে কারণে আমাদের আরেকটু পরিশ্রম করতে হবে, কারণ দেশটা আমার, সমাজটা আমার, পরিবারটা আমার। অতএব আমি যেহেতু এই দায়বদ্ধ, অতএব আমাকেই সেগুলি তুলে এনে জানাতে হবে, জনগণের সামনে জনসচেতনতা তৈরি করতে হবে, এবং প্রশাসনের যাতে টনক এবং প্রতিকারের ব্যবস্থা, সেই বিষয়টা কিন্তু আমাদেরই করতে হবে। আজকে সারা দেশে এই করোনা কালে আমাদের যে অবস্থা হয়েছে, আমি মনে করি যে অবস্থা থেকে উত্তরণতা একদিন ঘটবে। কিন্তু আমরা কিন্তু করোনা পূর্ব জীবন আর পাবো না। আমরা যেরকম খ্রিস্টপূর্ব লিখি, সেরকম হয়তো করোনা পূর্ব লিখতে হবে আমাদেরকে ইন ফিউচার। আর এই মহামারী তো শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে ঘটেছে। সারা বিশ্বে এক ধরনের নৈরাজ্যকর অবস্থা তৈরি হচ্ছে। অর্থনৈতিক ক্ষেত্রে তো আরো 12টা বেজে গেছে। তবুও ভাগ্য ভালো যে আমাদের কৃষকরা এই করোনার মধ্যে তাদের চাষাবাদ অব্যাহত রেখেছিলেন। মিল কারখানাগুলি বন্ধ হয়ে গেছে, শ্রমিকরা বেকার হয়েছে, কিন্তু কৃষকরা কিন্তু মাঠ ছেড়ে ঘরে বসে থাকেননি। তারা তো ফসলের ন্যায্য দাম পাচ্ছে না, অনেক সুবিধা পাচ্ছে না, সার ঠিক মতো পাচ্ছে না, কিন্তু তারপরে কিন্তু কৃষিকাজ থেমে থাকেনি। এবং আমাদের জেলেরাও মাছ ধরেছে এই করোনা কালে। তাদেরও তো ঝুঁকি আছে জীবনে, তাদের তো জীবনে মায়া আছে, কিন্তু সেগুলি উপেক্ষা করে হলেও তারা কাজ করেছে। আর এই করোনা কালে আমরা দেখেছি আমাদের অনেক চিকিৎসক মারা গেছেন, এবং আমাদের মধ্যে যারা নার্স রয়েছেন, বিশেষ করে নারী নার্স, তারা কিন্তু অত্যন্ত পরিশ্রম করে সেবা দিয়ে গিয়েছেন।
এবং মায়েরা স্নেহের মতো করে, ভালোবাসার মতো করে, মনের স্নেহের মতো করে তারা কিন্তু রুগীদের চিকিৎসা দিয়েছে। যেখানে পরিবার একটি লোক রুগীকে দেখতে যায়নি, সেগুলো কিন্তু চিকিৎসক নার্সরা কিন্তু ছিলেন তাদের পাশে। আমাদের এগুলি ভাবতে হবে, এগুলি চিন্তা করতে হবে। আমাদের মনোজগতে অনেক বড় পরিবর্তন ঘটে গেছে। এই পরিবর্তনটা ইতিবাচক না নেতিবাচক এটা হয়তো এখন বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা যদি